3 লাখ কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ডে পৌঁছাতে। আমাদের আজকের মুভির কাহিনী ঠিক সেই সত্য ঘটনার উপরে নির্মিত। বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া বিখ্যাত ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের মুভি ডানক্রিকের কথা। বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সালের মে মাসের দৃশ্য। এখানে ফ্রান্সের ডানক্রিক শহরে সমুদ্রের তীরে প্রায় 3.5 লাখ সৈন্য তাদের জীবন হাতে নিয়ে অপেক্ষা করছে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য, যার মধ্যে প্রায় 80% ব্রিটিশ সোলজার ও বাকিরা ফ্রেঞ্চ ও অন্যান্য দেশের সৈনিক। কিন্তু জার্মান বাহিনীর হাতে ফ্রেঞ্চ ও ব্রিটিশ সৈন্য জার্মানি বনাম বেলজিয়াম লুক্সেমবার্গ দখল করে নেওয়ার। কিন্তু সেই সময় ব্রিটিশরা জার্মানিদের সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে নেমে পড়ে। লাখ লাখ ব্রিটিশ সোলজাররা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্সের সাথে যুদ্ধে যোগ দেয়। কিন্তু জার্মান বাহিনীর সুসজ্জিত আর্টিলারি ও এয়ার ডিফেন্সের কাছে অল্প দিনের মধ্যেই তারা পিছু হটতে শুরু করে। শেষমেশ 1940 সালের মে মাসে জার্মানি ফ্রান্সকে অফিসিয়ালি দখল করে নেওয়ার পর এমন এক ভয়াবহ অবস্থা দাঁড়ায় যে ব্রিটিশ সোলজাররা পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় খোলা থাকে না। তাই বেঁচে যাওয়া সব সৈনিক জড়ো হয় ফ্রান্সের ডানক্রিক সমুদ্র সৈকতে আর অপেক্ষা করতে থাকে ব্রিটিশ রয়্যাল নেভির জন্য। তাদের দেশ ইংল্যান্ডে যেতে হলে তাদেরকে 70 কিলোমিটার সমুদ্র পাড়ি দিতে হবে। কিন্তু এখানেও তারা নিরাপদ নয়। যে কোনো সময় মাথার উপর দিয়ে জার্মানির বোম্বার প্লেন এসে তাদের প্রাণ কেড়ে নিতে পায়, যার নাম টমি। তার সাথে রয়েছে আরো কিছু ব্রিটিশ সোলজার যারা এগিয়ে চলছে ডানক্রিকের দিকে। যাবার সময় তারা দেখতে পায় আকাশ থেকে জার্মান বাহিনীরা লিফলেট ফেলে জানান দিচ্ছে যে আমরা তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছি, এবার তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। এই সব কিছুর মাঝেই হঠাৎ জার্মানিরা এসে তাদের উপর আক্রমণ করে বসে। গুলির শব্দ পেয়ে টমি আর তার সঙ্গীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে বাদে বাকি সব সোলজাররা সেখানেই মারা পড়ে। তবে টমি অনেক চেষ্টা করে অবশেষে পালিয়ে আসতে সক্ষম হয় আর সে দৌড়ে দৌড়ে এসে পড়ে সেই ডানক্রিক সমুদ্র সৈকতে। এখানে এসে সে দেখতে পায় লাখ লাখ সৈনিক অধীর আগ্রহে অপেক্ষা করছে রয়্যাল নেভির জন্য, যারা তাদেরকে উদ্ধার করতে আসবে। এখান থেকে শুরু হয় মুভির প্রথম টাইমলাইন, যাকে বলা হয় দ্য মোল। এই টাইমলাইনের ঘটনা চলবে 1 সপ্তাহ ধরে। যাই হোক, এখানে টমি উপস্থিত হয়ে দেখতে পায় চারিদিকে অজস্র সোলজারের মৃতদেহ পড়ে আছে, যাদের প্রাণ গেছে জার্মানির আকাশপথের হামলায়। সেখানে টমির সাথে একজন সোলজারের দেখা হয়, যার নাম গিবসন। দেখা যায় গিবসন তার মারা যাওয়া সঙ্গীকে সমাধি দিচ্ছে। তার কাছ থেকে কিছু পানি পান করে সে চলে যায় সমুদ্রের তীরে অন্যান্য সোলজারদের সাথে জাহাজে ওঠার লাইনে। কিন্তু ঠিক সেই সময় আকাশ হাতে সেখানে অনেকেই উড়ে যায়। তবে এইখানেও ভাগ্যক্রমে টমি নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। বোম্বিং শেষ হলে আবারও সব সৈনিক উঠে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। তারা খুব সিলেক্টিভ পার্সনদেরকে প্রথমে জাহাজে উঠতে দিচ্ছে। টমি খেয়াল করে দেখেছে যে যারা আহত সৈনিক আছে তাদেরকে জাহাজে উঠতে দেওয়া হচ্ছে। তাই সে বুদ্ধি করে যদি সে একজন আহত সৈনিককে জাহাজে উঠাতে পারে তাহলে সেও কোনোভাবে জাহাজে চড়ে বাড়ি ফিরতে পারবে। টমি খুঁজতে খুঁজতে একজন আহত সৈনিককে পেয়ে গেলে সে আর গিবসন মিলে তাকে দ্রুত স্ট্রেচারে করে জাহাজের দিকে রওনা দেয়। বিচ থেকে জাহাজের দূরত্ব বেশ খানি, তাই তারা পৌঁছানোর আগে জাহাজ ছেড়ে দেওয়া শুরু করে। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে গিবসন আর টমি জাহাজের ডেকে এসে পড়লে ক্যাপ্টেন তাদের জাহাজে ওঠার পারমিশন দেয়। জাহাজে উঠতে পেরে টমি ভাবতে থাকে, যাক, অবশেষে সে হয়তো বাড়ি ফিরতে পারলো। কিন্তু দেখা যায় জাহাজের নাবিকরা তাদেরকে আহত সৈনিক রেখে চলে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দেয়। মুহূর্তে সব আশা ভেঙে গিয়ে তারা দুজনে জাহাজ থেকে নেমে পড়ে। কিন্তু হাল না ছেড়ে দিয়ে সে আর গিবসন মিলে ব্রিজের নিচে লুকিয়ে থাকে পরের জাহাজের জন্য, যাতে করে সেটা এলে লুকিয়ে তারা সেখানে উঠতে পারে। তারা দুজন ব্রিজের নিচে লুকিয়ে আড়াল থেকে নেভি কমান্ডারদের আলাপ আলোচনা শুনছিল। এই ব্যাটালিয়নের কমান্ডারের নাম লেফটেন্যান্ট বোল্টন। কমান্ডাররা নিজেদের মধ্যে আলাপ করছে যে কিভাবে ব্রিটিশদেরকে সেফলি এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায়। ব্রিজে অন্তত 4 লাখ মানুষ থাকলেও তাদের কাছে থাকা জাহাজের ধারণ ক্ষমতা মাত্র 45,000। এছাড়া এখান থেকে জাহাজ নিয়ে বের হতে যাওয়াও অনেক রিস্কি। জাহাজ পথে ডুবে গেলে সবাইকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা শেষে লেফটেন্যান্ট ব্রিজের উপরে দাঁড়িয়ে সৈনিকদের জাহাজে ওঠা দেখতে থাকেন। কিন্তু দেখা যায় আবারও একটি বোম্বার প্লেন এসে সেই জাহাজ আর ব্রিজের উপরে বোম্বিং করা শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই সেই জাহাজটি একটি বোমের আঘাতে পানিতে ডুবতে শুরু করে। অনেক সৈনিক নিজের প্রাণ বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে আর জাহাজে থাকা সব আহত সৈনিকরা সেখানেই সলিল সমাধি হতে থাকে। ব্রিজের আড়ালে থাকা গিবসন অ্যালেক্স নামের একজন লোককে টেনে তোলে। এরপর উপর থেকে একজন তাদের 3 জনকে দেখতে পেয়ে ভাবে এরা সবাই হয়তো জাহাজ হামলার কারণে এখানে লুকিয়ে আছে। তাই তাদেরকে বলা হয় নেক্সট শিপ এলে তাদের সবাইকে নিয়ে যাওয়া হবে। ভালো একটা সুযোগ বুঝে টমি পানিতে ডুব দিয়ে নিজেকে ভিজিয়ে নেয়, যাতে করে সবাই মনে করে সে ওই জাহাজেই ছিল। এরপর হামলায় বেঁচে যাওয়া টমি, গিবসন ও অ্যালেক্স একটি ছোট্ট বোটে করে নিয়ে যাওয়া হয় অন্য একটি জাহাজে।
সেখানে অনেক সৈনিকরাই তাড়াহুড়ো করে দ্রুত জাহাজে ওঠার চেষ্টা করছিল। তারা তিনজন কোনোভাবে জাহাজের উপরে উঠে আসতে সক্ষম হয়, তবে গিবসন তাদের সাথে নিচের দিকে না গিয়ে জাহাজের অন্য এক কোনায় গিয়ে আশ্রয় নেয়। আসলে গিবসন বুঝতে পারছিল যে এই জাহাজের উপরেও হয়তো হামলা হতে পারে, তাই সে হামলা হলে কোন দিক দিয়ে বেরিয়ে পড়বে তার পথ আগে থেকেই রিসার্চ করতে থাকে। ওদিকে টমি আর অ্যালেক্স নিচে এসে পুরো পেট পুরে খাওয়া দাওয়া শুরু করে, কিন্তু দেখা যায় এবার আকাশ থেকে নয়, পানির নিচ থেকে একটি ইউবোট মানে সাবমেরিন এসে জাহাজকে টর্পেডো দিয়ে আঘাত করে বসে। সাথে সাথে পুরো জাহাজের তলদেশ ব্লাস্ট হয়ে হু হু করে পানি ঢুকতে থাকে। আর এর ফলে গিবসনের আশঙ্কায় অবশেষে সত্য বলে প্রমাণিত হয়। যেহেতু টমি নিচে ছিল তাই সে পানির মধ্যে হাবুডুবু খেয়ে প্রায় মরতে বসে। এদিকে উপরে যারা ছিল সবাই প্রাণ ভয়ে ভয়ঙ্কর ঠান্ডা পানির মধ্যে লাফিয়ে পড়ে আর উদ্দেশ্যহীনভাবে সাঁতার কাটতে থাকে। গিবসন খেয়াল করে এই জাহাজের নিচের দিকে যাওয়ার যে গেটটি ছিল সেটা বাইরে থেকে লক করা, তাই জাহাজ ডুবে যাওয়ার একদম শেষ মুহূর্তে সেই দরজা খুলে দিলে টমি, অ্যালেক্স সহ অনেকেই সেই ট্র্যাপ থেকে বের হয়ে আবারও নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। তাদের কাছে লাইফ জ্যাকেট থাকায় তারা সমুদ্রের সাঁতরে পার হচ্ছিল। অনেক সোলজাররা জাহাজের লাইফ বোটগুলোতে উঠে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করতে থাকে, তবে তাদের বোটে অনেক লোক উঠে পড়ার কারণে তারা আর নতুন করে কাউকে লাইফ বোটে নিচ্ছিল না। সেখানে টমি পৌঁছালে তারা প্রতিশ্রুতি দেয় যে যেভাবেই হোক তারা ফিরে এসে তাদেরকে আবারও নিয়ে যাবে। সেই সময়টা তাদেরকে কষ্ট করে পানির উপরে ভেসে থাকতে হবে। এভাবেই ঘন অন্ধকারের মধ্যে দিয়ে তাদের সমুদ্রের মধ্যে সারা রাত কেটে গেলে পরের সিনে আমরা দেখতে পারি টমি, অ্যালেক্স এবং গিবসন আবারও সেই ভয়ঙ্কর ডানক্রিক বিচে ফিরে এসেছে। সাঁতার কেটে এই সমুদ্র পাড়ি দেওয়া তাদের কোনো উপায় নেই, তাই তাদেরকে হয় এখানেই মরতে হবে, না হয় পরের জাহাজের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু দেখা যায় বিচের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে অনেক মানুষ কষ্ট সহ্য করতে না পেরে সমুদ্রে ডুব দিচ্ছে আত্মহত্যা করার জন্য। কেউ আবার সাধারণ বোট নিয়ে সমুদ্র পাড়ি দিতে চাইছে, কিন্তু এমন উত্তাল সমুদ্রের ঢেউ ভেঙে তারা আর সামনে আগাতে পারছে না বিধায় আবারও হতাশ হয়ে ফিরে আসছে। মানে বুঝতেই পারছো কি ভয়ানক পরিস্থিতি চলছে সবার মাঝে। খানিক বাদে তারা কিছু সৈনিকদেরকে দেখতে পেয়ে তিনজনেই তাদের টিমের সাথে ভিড়ে যায়। ওদিকে এই বিচের সৈন্যদলকে কমান্ড করার জন্য কমান্ডার বোল্টন ও তার অফিসাররা অবস্থান করছে। কমান্ডার বোল্টন তাদের ডিস্ট্রয়ার জাহাজগুলোর জন্য অপেক্ষা করছেন, তবে সে জানায় এমন অবস্থাতে বড় জাহাজ এখানে পাঠানোর রিস্কি হবে বিধায় কেবল ছোট জাহাজ এখানে আসবে, তাও আবার একসাথে মাত্র একটা করে। তাই এখানে 4 লাখ সৈন্যের মধ্যে হয়তো 30 থেকে 40 হাজার সৈন্যকে তারা বাঁচাতে পারবে। এই কথা শুনে সেকেন্ড অফিসার একদম হতভম্ব হয়ে পড়ে। তার মানে কি বাকি 3 লাখ সৈনিক প্রাণ হারাবে এই ভিনদেশী সমুদ্র তীরে? কিন্তু কমান্ডারের এখানে কিচ্ছু করার নেই, কারণ যুদ্ধ এখানেই শেষ নয়। এত সৈন্য বাঁচাতে গিয়ে যদি ব্রিটিশরা তাদের সব যুদ্ধ জাহাজ হারায় তাহলে জার্মানিরা এই সুযোগে অনায়াসেই ব্রিটেন দখল করে নেবে। তাই নিয়তি আর বাস্তবতা মেনেই তাদেরকে সামনে আগাতে হবে। মানে কি এক কঠিন পরিস্থিতিদের মিলে দেখা যায় তারা বিচে পড়ে থাকে একটি বোটের দিকে আগাচ্ছে, তবে সেই বোটটি ভাটার কারণে বিচের বালুর মধ্যেই আটকা পড়ে আছে। তাই তাদের প্ল্যান হলো সমুদ্রে যখন জোয়ার আসবে তখন এই বোট নিয়ে তারা সমুদ্র পাড়ি দেবে। অনেকজন সৈন্য সেই বোটের মধ্যে গিয়ে আশ্রয় নেয় আর অপেক্ষা করতে থাকে জোয়ারের জন্য। তবে কিছুক্ষণ পর বোটের উপর থেকে কারো পায়ের আওয়াজ তারা শুনতে পেলে সৈনিকরা ভাবে জার্মানিরা মনে হয় এখানে এসে ফেলেছে। তাই তারা সেই লোকটিকে ধরে ফেলতে দেখতে পায় এই লোকটা হলো এই বোটেরই ক্যাপ্টেন। সে তাদেরকে বোট চালিয়ে সমুদ্র পার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু হুট করেই দেখা যায় মুহু গুলি এসে তাদের বোটের তলদেশ এফোর ওফোর করে দিচ্ছে। আসলে জার্মানিরা টের পেয়ে গিয়েছিল যে এখানে সোলজাররা লুকিয়ে আছে, তাই তারা তাদের উপরে এই হামলা চালায়। ইতিমধ্যে জোয়ারের পানি উঠে আসার কারণে সেই ফুটো দিয়ে পানি ঢোকা শুরু হয়ে যায়। এছাড়াও জোয়ার বেশি হওয়ার সাথে সাথে বোটও সাগরের দিকে আগাতে থাকে, কিন্তু সবাই মিলে অনেক চেষ্টা করেও তারা এই পানি আটকাতে ব্যর্থ হলে পুরো বোট তলিয়ে যেতে থাকে ডানক্রিকের সমুদ্রে। এরপর ব্রিটিশরা আসলে কি করছিল তাদের এত সৈন্য বাঁচানোর জন্য সেই গল্প এখানে জানতে পারবে। এত সৈনিকরা ফ্রান্সে আটকা পড়েছে শুনে তৎকালীন ব্রিটেনের প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল দেশের রয়্যাল নেভির পাশাপাশি সকল সাধারণ মানুষকে আহ্বান জানায় তাদেরকে উদ্ধার করার জন্য। বিশেষ করে যারা সমুদ্র তীরে আছে আর যাদের পার্সোনাল বোট রয়েছে তাদেরকে অনুরোধ করা হয় তাদের সব প্রাইভেট বোটগুলোকে নেভির হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য। যেহেতু ডানক্রিকের সমুদ্র বন্দরে বড় জাহাজ ভিড়তে পারবে না, তাই যদি এসব ছোট ছোট বোটগুলোকে সেখানে নিয়ে যাওয়া হয় তাহলে অনায়াসেই সেগুলো সৈনিকদের পার করে নিয়ে আসতে পারবে। কিন্তু এমন পরিস্থিতিতে জীবন হাতে নিয়ে কয়জনই যাবে তাদের দেশের সোলজারকে বাঁচাতে? কিন্তু ঠিকই অনেক বোটের মালিক রাজি হয়ে যায় নিজেদের জীবন বাজি রেখে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তাদের সন্তান বা ভাইকে বাঁচানোর জন্য।
এমনই একজন বোটম্যান হলো মিস্টার ডাউসন। সে তার ছেলে পিটার ও জর্জ নামে পিটারের বন্ধুকে নিয়ে পাড়ি জমায় ডানক্রিকের উদ্দেশ্যে। ডাউসন জর্জকে নিতে না চাইলেও জর্জ জানায় সে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে একদম প্রস্তুত। তাই তার এমন সাহসিকতা দেখে মিস্টার ডাউসন তার মনিস্টন নামের বোটটা নিয়ে রওনা দিয়ে দেয়। এই বোটটি বেশ শক্তপোক্ত আর মোটর ইঞ্জিনে চালিত, তাই দ্রুত তারা সামনের দিকে আগাতে থাকে। তারা দূর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখে বুঝতে পারে যে ওটাই হলো ডানক্রিকের বীচ, যেখানে আটকে আছে 3 লাখ সোলজার। যাওয়ার সময় তারা দেখতে পায় একটি জাহাজ অনেক সোলজারকে রেস্কিউ করে ইতিমধ্যে দেশের সীমানায় প্রবেশ করেছে। তারা ডানক্রিকের দিকে যাচ্ছে দেখে সবাই তাদেরকে একই সাথে আনন্দ ও ভয় নিয়ে তাকিয়ে থাকে। এভাবেই অনেক দূর যাওয়ার পর হঠাৎ ডাউসন দেখতে পায় দূরে একজন মানুষ একটি ডুবন্ত জাহাজের উপরে বসে আছে। তার কাছে গিয়ে ডাউসন বুঝতে পারে সে একজন ব্রিটিশ সোলজার, যে হয়তো কোনো বিপদে পড়ে তার বোটটি হারিয়ে ফেলেছে। তাই দ্রুত রশি ফেলে তাকে তারা বোটে উঠিয়ে নেয়। তীব্র শীতে আর আতঙ্কিত হয়ে লোকটা প্রায় মরতেই বসেছিল। তারা অনেক প্রশ্ন করলেও লোকটি তার নাম বলতে পারে না। সে শুধু একটি কথাই বলতে থাকে, আর তা হলো ইউ বোট, মানে জার্মানি সাবমেরিন তাদের জাহাজকে ডুবিয়ে দিয়েছে আর সে একমাত্র সেখানে বেঁচে রয়েছে। মিস্টার ডাউসন তাকে দ্রুত গরম কাপড় আর চা দিয়ে তাকে সারিয়ে তোলার চেষ্টা করতে থাকে। বেশ খানিকক্ষণ বাদে লোকটা যখন কিছুটা স্বাভাবিক হয় তখন সে ডাউসনের কাছে এসে প্রশ্ন করতে থাকে যে তারা কে আর কোন দিকেই বা যাচ্ছে। জবাবে মিস্টার ডাউসন জানায় তারা ডানক্রিকের দিকে যাচ্ছে সোলজারদেরকে উদ্ধার করার জন্য। এই কথা শুনে লোকটার চেহারায় ভয়ের এক কালো ছায়া নেমে আসে। সে বলে, আমি কোনোভাবে আর ওই নরকের দিকে ফিরে যাব না। তোমাদের সৃষ্টিকর্তার দোহাই লাগে, আমাকে প্লিজ লিভারপুলে নিয়ে চলো। কিন্তু ডাউসনরা তো আর এখানে একজনকে উদ্ধার করতে আসেনি। তাই সে জানায়, আমি তোমাকে একা নিয়ে দেশে ফিরবো না। নিজের জীবন বাজি রেখে হলেও আরো অনেককে উদ্ধার করে তবেই দেশে ফিরবো। প্রচন্ড ভয় আর শঙ্কায় লোকটা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে জোর করে নৌকার এক্সেস নিতে চায় লিভারপুল ফেরার জন্য। সে ধস্তাধস্তি শুরু করে মিস্টার ডাউসনের সাথে। তাকে ঠেকানোর জন্য তার ছেলে পিটার ও জর্জ সেখানে গেলে রাগের মাথায় লোকটি জর্জকে এক ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এমন আকস্মিক কাণ্ডে লোকটার জ্ঞান ফিরে এলে সে একদমই থ বনে যায়। আমি কি করলাম? আসলে জর্জকে ধাক্কা মারায় তার মাথা গিয়ে লাগে একটি লোহার সাথে, যার ফলে মাথা ফেটে রক্ত বের হয়ে যাওয়ার সাথে সাথে পিটার তার কাছে গেলে বুঝতে পারে সে আর তার চোখে কিছুই দেখতে পারছে না। মানে প্রচন্ড আঘাতের কারণে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। পিটার এমন কাণ্ড দেখে একদম হতাশ হয়ে পড়ে। তার প্রিয় বন্ধুর সাথে মাত্র 1 মিনিটের মধ্যে কেমন ঘটনা ঘটে গেল। তবুও সে জর্জকে অভয় দিতে থাকে যে তোর কিচ্ছু হবে না, তুই দ্রুতই সুস্থ হয়ে যাবি। তবে ওই লোকটা কিন্তু জানতো না যে তার আঘাত খেয়ে জর্জের এমন এক বাজে অবস্থা হয়ে গেছে। পিটার তার বাবার কাছে এসে সব জানালে তার বাবা ওই লোকটাকে এই সব কিছু বলতে মানা করে দেয়, কারণ ইতিমধ্যে সে ভয়ে দুঃখে ও হীনমন্যতায় একদম ভেঙে পড়েছে। এখন যদি তাকে আবার এটা বলা হয় তাহলে হয়তো সে আর সহ্য করতে পারবে না। লোকটা পিটারের কাছে এসে প্রশ্ন করতে থাকে ছেলেটির কিছু হয়নি তো, সে কেমন আছে? জবাবে পিটার জানায়, চিন্তা করো না, সে সুস্থ হয়ে যাবে। এভাবেই মিস্টার ডাউসনরা অনেক ত্যাগ তিতিক্ষা করে আগাতে থাকে। ডানক্রিকে লাইক ও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। এই রেস্কিউ মিশনে রয়্যাল নেভির পাশাপাশি ব্রিটিশ সরকার অনেকগুলো যুদ্ধ বিমান পাঠায় ডানক্রিকে এয়ার কাভার দেওয়ার জন্য, যাদের কাছ থাকে জার্মান এয়ারক্রাফটকে প্রতিহত করে সোলজারদেরকে সেভ করা। ঠিক তেমনি 3টা স্পিড ফায়ার যুদ্ধ বিমানকে দেখা যায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ডানক্রিকের দিকে এগিয়ে যেতে। একজন স্কোয়াড্রন লিডারের সাথে এই গ্রুপে রয়েছে ফারিয়ার ও কলিন্স নামের 2 জন পাইলট। তারা প্রথমে নিজেদের ফুয়েল চেক করে নেয়, যাতে করে ঠিক হিসাব মতো মিশন শেষ করে তারা আবারও ইংল্যান্ডে ব্যাক করতে পারে। এর খানিক বাদে একটি জার্মান বিমানকে ডিটেক্ট করতে পেরে 3টি প্লেন 3 দিকে চলে যায় সেটাকে ডাউন করার জন্য। জার্মান ফাইটার প্লেনটি কলিন্সের পিছু নিলে ফারিয়ার তাকে স্ট্যাবল থাকতে বলে, আর সে সময় মতো টার্গেট করে ফায়ারিং করা শুরু করে। তখনকার সময় কোনো প্লেনে গাইডেড বা অটোমেটেড ফায়ারিং অপশন ছিল না, তাই ফারিয়ারকে ম্যানুয়ালি টার্গেট সেট করে বারবার ফায়ারিং করতে হয়। তাই অনেক চেষ্টার পর ফারিয়ার সক্ষম হয় একটি প্লেনকে ডাউন করতে। কিন্তু হঠাৎ করেই আরো একটি জার্মান প্লেন এসে তার উপরে হামলা করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ফারিয়ারের প্লেনে তেমন কোনো ক্ষতি না হলেও তার ফুয়েল ইন্ডিকেটরটি একদম নষ্ট হয়ে যায়। এর কারণে সে আর কত ফুয়েল আছে সেটা সঠিকভাবে ক্যালকুলেট করতে পারে না। তাই সে কলিন্সকে জানায়, তোমার ফুয়েলের চেয়ে আমার 2 গ্যালন ফুয়েল বেশি ছিল, তাই তুমি একটু পর পর তোমার কত ফুয়েল আছে সেটা আমাকে জানিও।
তাহলে আমি আমার ফুয়েলের সঠিক হিসাব বের করতে পারবো। এভাবে কলিন্সের কাছ থেকে ফুয়েলের হিসাব নিয়ে ফারিয়ার তার লেখা শুরু করতে থাকে। ইতিমধ্যে তাদের স্কোয়াড্রন লিডারের সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেলে তারা ধরে নেয় হয়তো সে অন্য কোথাও গিয়ে ডাউন হয়ে গেছে বা বেজে ফিরে গেছে। তাই এবার তারা দুজনেই সামনের দিকে আগাতে থাকে। আরো কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় একটি মাইন সুপার জাহাজের উপর জার্মান বোম্বার প্লেন চক্কর দিচ্ছে। বোঝাই যাচ্ছে যে বিমানটা সেই মাইন সুপার জাহাজটিকে ডাউন করতে চলেছে। এবার তাদের মিশন এই বোম্বার প্লেনকে জাহাজ ডাউন হওয়ার আগে ডিস্ট্রয় করে দেওয়ার। তাই শুরু হয় জার্মানি ভার্সেস ব্রিটিশ এয়ারফোর্সের এক তুমুল চেজিং। কলিন্স এক বোম্বার প্লেনের পিছু নিয়ে অসাধারণ কায়দায় সেটাকে জাহাজে বোম্বিং করার আগে ডাউন করে দেয়। কিন্তু হুট করেই আরো একটি ফাইটার প্লেন এসে আকস্মিকভাবে কলিন্সের প্লেনে শট নিলে তার প্লেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ইতিমধ্যে কলিন্স জানায় তার প্লেনটিকে মনে হয় সে আর বাঁচাতে পারবে না। তাই সে পানিতে ল্যান্ডিং করার কথা ফেরিয়ারকে জানিয়ে দেয়। ফেরিয়ার এই কথা শুনে তাকে সেফ ল্যান্ডিং করার পারমিশন দিয়ে অন্য আরেকটি বোম্বিং প্লেনের পিছনে ধাওয়া শুরু করে দেয়। তবে সমস্যা হলো এখন থেকে ফারিয়ার আর জানতে পারবে না যে তার কতটুকু ফুয়েল বাকি থাকবে, কারণ একবার যদি সে ডানক্রিকে গিয়ে ফিরে আসতে না পারে তাহলে তাকেও মরতে হবে। তবুও সে প্রাণের মায়া ত্যাগ করে চলতে থাকে জার্মানি প্লেনটিকে ভূপাতিত করার জন্য। ওদিকে কলিন্স পানিতে ল্যান্ড করে প্লেনের ককপিট থেকে বের হতে চায়, কিন্তু সে দেখতে পায় হুট করেই তার প্লেনের দরজা আর খুলছে না। এদিকে তার প্লেনটি দ্রুতই পানিতে তলিয়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করতে থাকে প্লেনের দরজা তার কাছে থাকা পিস্তল দিয়ে ভেঙে ফেলার জন্য, কিন্তু কোনো কিছুতে সে আর দরজা খুলতে পারে না। পানি তার গলা পর্যন্ত চলে এলে সে সর্বোচ্চ শক্তি দিয়ে শেষবারের মতো ট্রাই করতে করতে পানিতে তলিয়ে যায়। ঠিক এমন সময় দূর থেকে সেই মিস্টার ডাউসনরা প্লেনটিকে দেখতে পেয়ে দ্রুত তাকে সেভ করার জন্য তার কাছে পৌঁছায়। সেখানে পৌঁছে পিটার তার বোটের বৈঠা দিয়ে এক বাড়ি মেরে ককপিটের দরজা ভেঙে দিলে মরতে মরতে কলিন্স সেই যাত্রায় বেঁচে ফেরে। তাকে উদ্ধার করে তারা জাহাজে উঠালে সে তার জীবন বাঁচানোর জন্য সবাইকে ধন্যবাদ জানায়। এবার সময় এসেছে মুভিশে। আমরা দেখেছিলাম টমি একটি ট্রলারের মধ্যে আটকা পড়েছিল আর সেটাকে জার্মানিরা ফায়ারিং করে ডুবিয়ে দিয়েছিল। টমিদের এই হাত দূর থেকে লেফটেন্যান্ট দেখতে পেলেও তার এই অবস্থাতে কিছুই করার ছিল না। তবে লেফটেন্যান্ট দূরবীন দিয়ে দূরে তাকিয়ে এমন এক জিনিস দেখতে পায় যা দেখে তার চোখ ভিজে ওঠে। সে দেখে শত শত প্রাইভেট বোটে গিয়ে আসছে ডানক্রিকের দিকে তাদের সব সোলজারকে বাঁচানোর জন্য। এগুলো সেই প্রাইভেট বোট যারা শুধু লিভারপুল থেকে নিজের দেশের সোলজারদের বাঁচাতে জীবন বাজি রেখে পাড়ি দিয়েছে ইংলিশ চ্যানেল। বোটগুলো সমুদ্র তীরে এলে সব ব্রিটিশ সোলজাররা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। হয়তো তাদের জীবনে এটাই ছিল সবচেয়ে খুশির মুহূর্ত। দ্রুত সবাই সে সব বোটে উঠে পড়ে পাড়ি জমায় ইংল্যান্ডের দিকে। অন্যদিকে টমি সেই ট্রলার যখন ডুবছিল তখন কোনোভাবে সেখান থেকে সে আর অ্যালেক্স বেরিয়ে পড়লেও সেই পানিতে ডুবে গিবসনের মৃত্যু হয়। সেখান থেকে বেঁচে ফিরে তারা দুজনে সাঁতার শুরু করে আগাতে থাকে সামনে থাকা একটি বোটে ওঠার জন্য। কিন্তু তখন দেখা যায় আকাশ পথে জার্মানি বোম্বার প্লেন এসে একটি জাহাজের উপরে বিশাল বিশাল বোম ফেলে সেটাকে একদম ডুবিয়ে দেয়। উপরে থাকা ফারিয়ার অনেক ট্রাই করতে থাকে সেটাকে ভূপাতিত করার জন্য, কিন্তু ইতিমধ্যে ফারিয়ারের ফুয়েল একদম ফুরিয়ে এসেছে। এখন তার হাতে মাত্র দুটো অপশন খোলা, হয় জীবন দিয়ে ফাইট করা না হয় ব্যাক করে ফিরে যাওয়া। কিন্তু ফারিয়ার প্রথম অপশনটি বেছে নিয়ে ওই বোম্বার প্লেনের পিছু নেয় আর অনেকক্ষণ বাদে সেটাকে ডাউন করে পানিতে মিশিয়ে দিতে সফল হয়। ইতিমধ্যে মিস্টার ডাউসনরা সেই ডুবন্ত জাহাজের কাছাকাছি পৌঁছে যায় আর পানিতে ভাসতে থাকা সকল সোলজারদের নৌকায় ওঠাতে থাকে। ততক্ষণে সাঁতার কেটে টমি ও অ্যালেক্স ডাউসনের বোটের কাছে চলে এলে একদম শেষ মুহূর্তে তাদেরকেও মিস্টার ডাউসন বোটে উঠিয়ে নিতে সক্ষম হয়। ফাইনালি টমি, অ্যালেক্স, মিস্টার ডাউসন সহ সবাই ধীরে ধীরে পাড়ি জমাতে থাকে নিজেদের বাড়ির পথে। কিন্তু বোটে পড়ে থাকা জর্জ মারাত্মক জখম হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই সেখানে মারা যায়। তার মৃত্যুতে পিটারের ভিতরটা একদম ভেঙে চুরে শেষ হয়ে যায়। ওদিকে সব মিশন শেষ করে ফারিয়ারের বিমানের তেল ফুরিয়ে আসলে তার প্লেনের পাখা বন্ধ হয়ে যায়। সে জানে এখন এখান থেকে তার বেঁচে ফেরার আর কোনো রাস্তা নেই। তাই লোকালয় থেকে দূরে তার প্লেনটিকে ল্যান্ডিং করে ফারিয়া সেটাতে আগুন ধরিয়ে দেয়। ঠিক এরপর পরই বেশ কিছু জার্মান সৈন্য এসে তাকে বন্দি করে নিয়ে যায়। এভাবেই অনেক ত্যাগের বিনিময়ে প্রায় 3,40,000 সোলজারকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল ব্রিটেনের সরকার।
যেখানে মাত্র 30 থেকে 40,000 মানুষকে বাঁচানোর কথা, সেখানে 3 লাখের মতন এক বড় সংখ্যার রেস্কিউ মিশন দেখে পুরো পৃথিবীর মানুষ আনন্দ উল্লাস করতে থাকে। ইংল্যান্ডের মানুষেরা তাদেরকে বীর আখ্যায়িত করে সবাইকে সাদর আমন্ত্রণ জানায়। আসলে যুদ্ধের ময়দানে জয়লাভ করাই সব কিছু নয়, কিছু সময়ে যুদ্ধ থেকে বেঁচে ফিরে আসাও নেহাত কম বীরত্বের কথা নয়। আসলে এই পূর্ণ মুভির ফিল নিতে চাও, তারা অবশ্যই মুভিটি একবার হলেও দেখো। আমি